গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অঞ্জলি, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ বারটা ছিল বুধবার, সকাল ওই 10:30টার মতো বাজে। সকালবেলাটার জন্য হালকা পাতলা কিছু একটা বানিয়ে নিচ্ছিলাম। যদিও ওই সকাল 6:30টার দিকে কালকের ভেজানো ড্রাই ফ্রুটস খেয়েছিলাম কিছু, তারপরেও এখন একটু হালকা হালকা খিদে পেয়ে গেছে, তার জন্য একটু হালকা পাতলা কিছু বানিয়ে নিচ্ছিলাম। আসলে এখন না একদমই একেবারে একসাথে বেশি কিছু খেতে পারি না, তাই আমি খাবারগুলোকে ভাগ করে নিয়েছি যাতে একবারে বেশি খেতেও না হয় আর সময় সময় খিদেও না পায়। এখানে কেটে নিচ্ছিলাম অর্ধেকটা শাক আলু। এই শাক আলুটা না আমি জাপানে এসে প্রথমবার খাবো। এর আগের দিন ও এক ভিয়েতনামি দোকানে গেছিল, ওইখানে দেখতে পেয়ে নিয়ে আসে। জানেন 1 কেজি শাক আলু নাকি বিক্রি হচ্ছিল 500 yen দিয়ে, ওই যেটা আমাদের ইন্ডিয়ান রুপিজে দাঁড়ায় 270 টাকার মতো। দাঁড়ান, ওইদিকে আবার দুধটা বসানো। দুধের কথা তো এদিকে আমি ভুলেই গিয়েছিলাম, গ্যাসটাকে আগে বন্ধ করে নিই। ভালো লাগা ফলের মধ্যে হাতে গুনতি কয়েকটা ফলই আছে যেগুলো আমার খুব ভালো লাগে, তার মধ্যে এই শাক আলু একটা। দেখুন দেখুন, এদিকে কাটতে কাটতে তো আমি কয়েকটা খেয়েও নিচ্ছিলাম। এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম অর্ধেকটা শাক আলু আর কিছু ওই জাপানিজ ছোট ছোট টমেটো। এই টমেটোগুলো না জাপানিজরা স্যালাড হিসেবে খায়, বেশ খেতে ভালোই লাগে জানেন তো। হালকা একটু টক টক আর একটু টেস্ট বানানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম হালকা একটু চাট মশলা। এই হলো আমার 2 নম্বর ব্রেকফাস্ট। এবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক, আবার একটু বেরাতেও লাগবে বাইরে। সকালের ব্রেকফাস্ট তো বলবো না, এখন আমার 2 নম্বরের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবার যাব একটু বাজারের দিকে। আমার ঘরের আলু একেবারে নইব নইব চ হয়ে গেছে, নেই একেবারেই নেই। একটু আলু নিয়ে আসি, আর যদি কোনো সেরকম ভাবে সবজি টবজি পাই তাহলে একটু সবজি নিয়ে আসবো। এই যে এই আওয়াজটা না, এটা না 12টা বাজার ঘন্টার আওয়াজ। প্রতিদিন 12টা এবং 5টা বাজলে এই ঘন্টাটা বাজে। টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি। এই ওকে সুপারটা না আমাদের ঘর থেকে খুব একটা দূরে নয়, ওই হাঁটা পথে 15 মিনিটের মতো লাগে। ওকে সুপার, এভরিডে লো প্রাইস। দেখা যাক আজ লো প্রাইসে কি কি পাই। যদিও বা সেরকম কিছু কেনার নেই, দাঁড়ান সবার আগে একটা ঝুড়ি নিয়ে নিই। প্রথমেই চলে গেছিলাম আলুর কাছে। আমার আবার যা ভুলো মন, যদি আবার আলুটাকেই ভুলে যাই অন্য কিছু দেখতে দেখতে, তাই আলুটাই সবার আগে ঝুড়িতে রেখে দিলাম। বাইরে তো সুন্দর করে লো প্রাইসের ব্যানারটাকে টানিয়ে রেখেছে, কিন্তু দেখুন 5 থেকে 6টা এই ছোট্ট ছোট আলুর দাম নাকি 271 টাকা, ট্যাক্স শুদ্ধ। ভাবা যায়। তারপর দেখছিলাম কিছু ওই টুকটাক সবজি, কিন্তু যেরকম দাম দেখে আর পোষালো না। না থাক, নেবো না যখন এখানে তাহলে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলুন একটু মাছের দিকটা দেখা যাক। যেরকম সবকিছু ইদানিং দামগুলো বেড়েছে, জানি না আর কয়দিন পর কি খাবো। জাপানে না একটা জিনিস ভীষণ পরিমাণে ভালো লাগে, যে বেশিরভাগ মাছ জাপানে কেটে বেচেই বিক্রি হয়। আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে আলাদা করে কাটতে বাঁচতে লাগবে না। দেখুন এখানে মাছগুলো কত সুন্দরভাবে সবকটা মাছ কেটে কেটে বিক্রি করছে। আর এই মাছগুলো না পরিষ্কার করে ধোয়াও থাকে, সেরকম ভাবে আপনাকে বারবার ওই জল পাল্টে পাল্টে ধুতে লাগবে না, একবার ধুলেই যথেষ্ট। আমিও এখান থেকে এক জাপানিজ মাছ তুলে নিয়েছিলাম। আমার ঘরেও কাল পরশুর মধ্যে দুধের প্যাকেটটা শেষ হয়ে যাবে, তাই দুটো এই মাসের শেষের ডেটের যে দুধের প্যাকেটগুলো রয়েছে তার থেকে দুটো নিয়ে নিলাম। এইগুলো জানেন তো সব দুধ, কিন্তু দেখুন দুধের সেও বা কত রকমের ফ্লেভার। পরে নয় কোনো একটা দিন আপনাদের ভালোভাবে দেখাবো। কানে যাই একটু চালের দিকটা দেখে আসি, চালের আজকে কেমন কি দাম চলছে কি জানি। এ বাবা দেখুন, চালের সেকশনটা প্রায় বলতে গেলে ফাঁকা। এই হাতে গুনতি কয়েকটা কয়েকটা করে প্যাকেট রয়েছে। 2 কেজির একটা চালের প্যাকেটের দাম প্রায় 2500 টাকা, সেও আবার ট্যাক্স নিয়ে। আর নিচের সেকশন গুলো তো প্রায় ফাঁকা। আমি জানেন তো আবার না রাতেবেলায় এসেছিলাম এখানে, এখন যতগুলো প্যাকেট দেখছেন সন্ধ্যাবেলা ওই 6:30টার দিকে একটাও প্যাকেট ছিল না চালের। ওই বলা যায় জাপানে জানি আস্তে আস্তে চালের আকাল শুরু হচ্ছে। চালের দাম তো বাড়ছে সেটা মানা যায়, কিন্তু চালের প্যাকেটই পাওয়া যাচ্ছে না কোনো দোকানে। যা পাওয়া যাচ্ছে তাও আবার জাপানিজ চাল, স্টিকি স্টিকি রাইস। সে আবার আমি একদমই খেতে পারি না। দাঁড়ান ওইদিকে রেজির কাউন্টারটা ফাঁকা হয়েছে, যাই গিয়ে তাড়াতাড়ি করে বিলটা করিয়ে নিই। আজ আর বেশি কিছু কিনিনি, ওই 1 প্যাকেট আলু, 1 প্যাকেট দুধ আর একটা জাপানিজ মাছ, ব্যাস এতেই আমার বিল হয়ে গেছে 1031 yen। ভাবা যায়। যা ওইদিকে আবার বেলাটা গড়িয়ে যাচ্ছে, যাই বাড়ির দিকে রওনা দিয়ে আবার রান্নাও করতে লাগবে। এই জাপানিজ মাছটা নিয়ে এসেছিলাম, এই মাছটার নাম হলো সিরাজু। এই মাছটা খেতে না আমাদের দেশের ওই অনেকটা গুঁড়ো মাছ, ওই কাচকি গুঁড়ো মাছের মতো খেতে। এই মাছটার আমার দাম পড়েছে 3% ডিসকাউন্ট নিয়ে ওই 335 yen মতো প্রায়। এই মাছটা খেতে না আমার বেশ ভালোই লাগে। জাপানিজরা না এই মাছটা শুধু শুধুই খায়, এরা এতটাই স্বাস্থ্য সচেতন, এরা প্রতিটা খাবারই প্রায় ক্যালোরি দেখেই খায়। দেখুন এইটুকুনি মাছে নাকি আছে 124 ক্যালোরি, সেটা আবার পেছনে লেখা আছে। মাছটার ওজন 100 গ্রাম, এছাড়াও আরো কি কি আছে কি কি সেগুলোর গ্রাম সবকিছু ডিটেলসে লেখা থাকে। এরা এগুলো সবকিছু চেক করে তারপরে কিনে খায়। আমরা তো আর এদের মতো কাঁচা খেতে পারবো না, তাই আমি আজকে এটাকে ওই দেশের গুঁড়ো মাছগুলো যেরকম ভাবে রান্না করে
আলু বেগুন দিয়ে ওরকমভাবে একটু রান্না করার চেষ্টা করব। প্রথমেই কিছু আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, তার সাথে বেগুন। ভেবেছিলাম আলু আর বেগুনটা দিয়েই করব। তারপর দেখি ফ্রিজের একটা কোনায় অর্ধেকেরও অর্ধেক, বলতে পারো তারও অর্ধেক, একটা পুচকি পানা মূলো পড়ে রয়েছে। ভাবলাম এই মূলোটাকেই কেন বা বাদ দিই, আলুর সাথে দিয়ে দিই একেবারে ঝিরিঝিরি করে। সবকটা সবজিকে একটু ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দিই। এই মাছটিকে বেশিরভাগ মানুষই আলু বেগুন নুন হলুদ মাছ সবকিছু একসাথে মিশিয়ে একবারে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমি আজকে মাছটাকে অন্যভাবে করব। কড়াইয়ে আমার ওই রান্নাটার থেকে এই কড়াইয়ে করার প্রসেসটাই বেশি ভাল লাগে। দাঁড়ান, সাথে একটু ভাবছি ভেন্ডি পোস্ত করবো। ভেন্ডিটা যেহেতু ফ্রোজেন, তাই ভাবছি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে এরকম কাঠের মতো শক্ত থাকবে না, কাটতেও সুবিধা হবে ভাজতেও সুবিধা হবে। নয়তো এরকম জলালা যদি বরফ আমি তেলের মধ্যে দিই আমাকে আর দেখতে হবে না। তাহলে এই ফ্রোজেন ভেন্ডি দেখে হয়তো আপনারা বলতে পারেন যে জাপানে কি টাটকা ভেন্ডি পাওয়া যায় না? হ্যাঁ বাপু, জাপানেও টাটকা ভেন্ডি পাওয়া যায়, কিন্তু সেটা 6 পিস হয়তো একটা প্যাকেটে থাকে, সেটার দাম 103 এনের মতো। আর এটা 1 কেজির মতো প্যাকেট, সেটা পড়েছে 150 এনের মতো। আমার কাছে এই প্যাকেটটা কেনাই বেশি লাভবান মনে হয়। আমি যখন ইচ্ছা তখন খেতে পারবো, নষ্ট হওয়ারও কোনো ঝামেলা নেই। এটাই ভালো না? এই মাসখানিক আগেও পর্যন্ত জানেন তো সবকিছুর দাম মোটামুটি ঠিকঠাক ছিল। কয়েকদিন ধরে দেখছি শাক সবজি মাছ মাংসের দাম অনেক বেড়ে গেছে, আর সব থেকে বেশি বেড়েছে চালের দাম। এই চালের দাম হয়েছে এখন আকাশ ছোঁয়া। যেই জাপানিজ চালটা এতদিন মানুষ 10 কেজির প্যাকেট ওই 5000 এন দিয়ে, কিন্তু সেটা হয়ে গেছে এখন 8500 এন। সেও আবার সব জায়গায় পাওয়া যাচ্ছে না। যেসব দোকানে চাল পাওয়া যাচ্ছে সেই সব দোকানে আবার নিয়ম রয়েছে যে একজনকে 1 প্যাকেটই চাল দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। আর আমরা যেহেতু জাপানিজ চাল খাই না, বাসমতি চাল খাই, সেই বাসমতি চালটাও একদমই পাওয়া যাচ্ছে না। তাও জাপানিজ চালটা এই দোকানে একটু খুঁজলে যদিও বা পাওয়া যায়, বাসমতি চাল তো বলা যায় একেবারে উবেই গেছে। ওই মাঝে সাঝে কিছু কিছু হালাল ফুডে দেখা মেলে, আর যখন দেখা মেলে তখন সাথে সাথেই বিক্রি হয়ে যায়। চালটা এমন একটা প্রয়োজনীয় খাদ্যের মধ্যে পড়ে, অন্যান্য শাকসবজি তাও না খেয়ে থাকা যায়। এই আমরা ভেতো বাঙালি ভাতটা কিভাবে ছেড়ে থাকতে পারবো? সারাদিনে একবার হলেও তো ভাতটা লাগবে। এই সবকিছু চাল শাক সবজির দাম জানেন তো জাপানের পরন্ত অর্থনীতির কারণেই বেড়ে যাচ্ছে। কি আর করা যাবে, যদি আবার কখনো সবকিছু ঠিকঠাক হয়, এই আশাটা তো করতে পারি। যাক, এদিকে কথা বলতে বলতে আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এই মাছটা। কেউ আবার দেখে বলবেন না কাঁচা কাঁচা মাছ কেন না ধুয়ে দিয়ে দিচ্ছি। এই মাছটা না ওরা ধুয়েই বিক্রি করে যেহেতু, তো আলাদাভাবে সেরকম ভাবে ধোয়ার দরকার হয় না। এইবার মাছটাকে দিয়ে আলতো হাতে নাড়ার পালা। হালকা গামাখা মাখা হবে এমনটা আন্দাজে জল দিয়ে বেশ ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে একদম আস্তে করে একে এর মধ্যে হতে দেবো। ভেন্ডি পোস্ত করব বলে কিছুটা সর্ষে পোস্ত আর লঙ্কা একসাথে বেটে একটু কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যেও আলু আর ভেন্ডিটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5-10 মিনিটের মতো, যাতে ভেন্ডি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওইদিকে আমার গুঁড়ো মাছটাও হয়ে এসেছে। এটা নামানোর আগে এর মধ্যে হালকা একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলেই ব্যাস আমার গুঁড়ো মাছ রান্না শেষ। এইভাবে যদি কেউ না খেয়ে থাকো, একদিন খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে। মাছটিকে আলাদা বাটিতে তুলে এরকম একটা রাফু মেরে রেখে দিলাম। যখন খাবো তখন একটু হালকা করে মাইক্রো ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। পাশাপাশি আমার ভেন্ডি পোস্তও কিন্তু রেডি, সেটিকেও আলাদা বাটিতে করে তুলে সাইড করে রেখে দিয়েছি। রান্না করতে করতে আর খেয়াল করা হয়নি, ওইদিকে বেলা বেশ গড়িয়ে গেছে, 2:30-এর মতো বাজে। বেসিনে অনেকগুলো বাসন জমেছে, সবার আগে এগুলো একটু পরিষ্কার করে এবার ঝম করে গিয়ে স্নানটা করে সবার আগে একটু খেয়ে তারপর দেখা করছি। দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে। নিজের রান্না নিজের প্রশংসা করছি, আসলে বলার কেউ নাই, কিন্তু সত্যি সত্যি দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার এই পোস্তটা। আমার পোস্ত যদিও বা আগাগোড়াই খুব প্রিয়। আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। বাই বাই।